হংকং, সিঙ্গাপুর সহ বেশ কিছু এশিয়ার দেশগুলোতে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে এবং ভারতেও করোনার সংক্রমণের সংখ্যায় বৃদ্ধি চোখে পড়ছে এবং এর ক্ষেত্রেই কিন্তু দায়ী করা হচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট JN.1কে। আবারও কি ফিরতে চলেছে করোনার সেই ভয়াবহ পরিস্থিতি? আবারও কি নতুন করে আছড়ে পড়তে চলেছে করোনা ঢেউ? এমনই নানা রকম প্রশ্ন কিন্তু এই মুহূর্তে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। তবে বর্তমান পরিস্থিতিটা আসলে কি কি এই JN.1 এবং ভয়াবহতা কতটাই বা রয়েছে, ভয়ের প্রয়োজন কি রয়েছে, সেই সবটা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দেব রায়। এস নিউজের পর্দায় স্বাগত স্যার আপনাকে। আমি একটুখানি সরাসরি জানতে চাইবো যে JN.1 যেটাকে নিয়ে এখন একটা চিন্তার কারণ বা দেখা যাচ্ছে সংখ্যা বাড়ছে, নানা রকম সংক্রমণের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, এই ভেরিয়েন্টটা আসলে কি? আসলে করোনা শেষের দিকে একটা ভেরিয়েন্ট এসেছিল যেটাকে আমরা ওমিক্রন বলতাম। এই ওমিক্রনেরই থেকেই এই ভেরিয়েন্টটা বেরিয়েছে। এবং আমরা ওমিক্রনের সময় কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে এটার সিভিয়ারিটিটা কম, কিন্তু এটা স্প্রেড করে বেশি। এখন যে ভেরিয়েন্টটা দেখে গেছে সেটাও কিন্তু স্প্রেড করে বেশি, সিভিয়ারিটি কম। একদমই তাই। এবং এই বর্তমান সময়ে JN.1 এর সংক্রমণের ক্ষেত্রে কি কি ধরনের লক্ষণ দেখা যাচ্ছে বা সিমটমস কি কি লক্ষ্য করছে? লক্ষণ যেমন সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, হাঁচি, বডিতে এক, এইরকমই দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে যখন বিভিন্ন আলোচনা হচ্ছে, কোথাও কোথাও শোনা যাচ্ছে যে এই স্ট্রেনটা পাওয়া গেছে, সেইখানে মৃত্যুও হয়েছে। তবে সেই একই পুরনো জিনিস আমি বলছি, যেগুলো মৃত্যু হয়েছে সেখানেও কিন্তু কোমরবিড ফ্যাক্টর ছিল। কারো ক্ষেত্রে ক্যান্সার ছিল, কারো ক্ষেত্রে নেফ্রোটিক সিনড্রোম ছিল, কারো ক্ষেত্রে হাইপো ক্যালসিমিক কনভালশন সাথে সাথে অ্যাসোসিয়েটেড ছিল। সুতরাং এই স্ট্রেনটাই যে সম্পূর্ণভাবে দায়ী তা নয়। তবে যেহেতু এটা স্প্রেডেবিলিটিটা খুব বেশি, খুব দ্রুত গতিতে এটা ছড়াতে পারে, সুতরাং এইটা হলে প্রিকশনটা নেওয়া উচিত। এখন পর্যন্ত যেটুকু আমাদের কাছে ইনফরমেশান এসছে, ইনফেক্টিভিটি হয়তো বেশি নেই, কিন্তু সাবধানের মান নেই। সাবধানতা অতি অবশ্যই নেওয়া উচিত। একদমই। আপনি কোমরবিডিটির কথা বলছিলেন, এছাড়াও কি ইয়াং এজের মধ্যে বা যাদের অল্প বয়সী তাদের মধ্যেও কি সংক্রমণের সংখ্যা দেখা যাচ্ছে? হ্যাঁ, যারা খুব ছোট বাচ্চা তাদেরকে আমরা কোমরবিড এই কারণেই বলি, বিকজ তাদের ইমিউনিটিটা অনেকটা কম। আর যারা খুব বড় এবং বয়স্ক তাদের ক্ষেত্রেও আমরা বলি ইমিউনিটিটা কম, সেই জন্য তাদের ক্ষেত্রেও কোমরবিড বলে থাকি। তাছাড়া বিভিন্ন ডিজিজ যেগুলো আগে বললাম, কারো নেফ্রোটিক সিনড্রোম রয়েছে, কারো ক্যান্সার হচ্ছে, কেউ স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছে, কারো হার্ট ডিজিজ রয়েছে, এইসব থাকলেই তখন সেগুলোকে আমরা কোমরবিড ফ্যাক্টর বলে থাকি। আর একটা বিষয় যেটা জানতে চাইবো যে আমরা দেখেছি যে আগের সমস্ত ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমরা ভ্যাকসিনের একটা বিষয় ছিল, তো এক্ষেত্রে যে সকল ভ্যাকসিন আমরা এখনো পর্যন্ত নিয়ে রেখেছি সেক্ষেত্রে কি এই ভ্যারিয়েন্টকে রুখে দেওয়া সম্ভব হবে? এখন প্রথম হচ্ছে এই যে ভেরিয়েন্টটা এসছে, এটা স্পাইক প্রোটিনের মিউটেশন বলেই বলা হচ্ছে, এবং অনেক ভ্যাকসিন তো স্পাইক প্রোটিন থেকে তৈরি হয়েছিল। সুতরাং কতটা কার্যকর নয় সেটা এই মুহূর্তে বলা কিন্তু বড় শক্ত। তবে অন্যান্য ভেরিয়েন্টের ক্ষেত্রে বা অন্যান্য করোনা ভাইরাসের জন্য আমরা যে প্রিকশনগুলো নিয়েছিলাম, সেই প্রিকশনগুলো আমরা যদি নিই তাহলে কিন্তু এটা অনেকটা ঠেকানো যাবে। একদমই তাই। এই প্রিকশনের কথা যেহেতু বললেন, যে কী ধরনের সাবধানতা এই মুহূর্তে নেওয়ার দরকার রয়েছে? প্রিকশন বলতে আমরা যেগুলো বলে থাকি, বারবার যেগুলো বলে থাকি, যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, বারবার হাত ধোয়া, তাতে সংক্রমণটা ছড়াবে না। ভিড় এলাকাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা বলতে যেগুলোকে আমরা ভিড় এলাকাতে না যাওয়া, এগুলো যেহেতু নাক মুখ এসব জায়গা দিয়ে ছড়ায়, সেই জন্যে মাস্ক পরতে আমরা বলবো। যারা যারা মাস্ক পরতে পারে, অনেক ছোটো বাচ্চা হয়তো পরতে পারে না, অফিস থেকে ফিরে এসে সঙ্গে সঙ্গে বাচ্চাকে হাগ করা বা কিস করা এগুলো করা উচিত নয়। আমি এখন হাগ করা বা হ্যান্ডশেক করাচ্ছে বাঙালি যে রীতি, সে নমস্কারের উপরে আমি বেশি জোর দিতে বলবো। আর একটা যেটা হচ্ছে, আমরা যেটা করোনার সময় বারবার বলেছিলাম যে আইসোলেশনটা খুব জরুরি। জ্বর হলে বা সর্দি কাশি হলে আমরা যদি বাড়িতে একটু শুয়ে যাই, একটু রেস্ট নিই, তাহলে যে কোনো ভাইরাসের ক্ষেত্রে, করোনা ভাইরাস কেন, যে কোনো ভাইরাসের ক্ষেত্রে কিন্তু রিকভারিটা ভালো হবে। সুতরাং ওই সময় 1-2 দিনের জন্য যদি আমি রেস্ট নিয়ে নিই, সেটা কিন্তু সব ভাইরাসের জন্যই কিন্তু সুবিধাজনক হবে। আর একটা যেটা হচ্ছে, এই যে ভয় ভীতি মানুষের মধ্যে জেগেছে, এটা যে কী পরিমাণে হচ্ছে,
কোনো একটা কাগজে একটা সংখ্যা দিয়েছে আর একটা কাগজে হয়তো অন্য সংখ্যা দিয়েছে, কিন্তু এক্স্যাক্ট পরিসংখ্যানটা আমাদের কাছে জানা নেই। কেন জানা নেই আমি বলছি, কারণ একটা মামুলি সর্দি কাশি জ্বর হলে করোনার সময় যেমন আমরা খুব বেশি টেস্ট করতাম, এখন কিন্তু সেইভাবে টেস্ট করা হয় না। যখন দেখা যায় যে এগুলোর যে কমপ্লিকেশন দিয়ে বা সিভিয়ারিটি ফর্মে যাচ্ছে, তখন কিন্তু টেস্টটা করা হয়ে থাকে। সুতরাং সাবধানতা নেবার জন্যে আমি বলবো যে টেস্টের উপরে একবার জোর দেওয়া উচিত। আর দ্বিতীয় হচ্ছে, যেসব জায়গাগুলোতে বেশি হচ্ছে, যেমন এশিয়ান কান্ট্রিতে অনেক জায়গা আরও বেশি হচ্ছে, হংকং, সিঙ্গাপুর, এসব জায়গা থেকে আসলে তাদেরকে একটু আইসোলেশন করে রাখলে ভালো হয় বলে আমার মনে হয়। করোনা হচ্ছে এক ধরনের ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাস ইনফেকশান এই সময় দেখা যাচ্ছে, যেমন ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, মেটানিমো ভাইরাস, রিও ভাইরাস। সেই রকম করোনা ভাইরাস আরেকটা, যখন করোনার এই কোভিড-19 যখন এসেছিল, তার আগেও কিন্তু আমরা করোনার প্রজাতির অন্যান্য ইনফেকশন পেয়েছি, পাইনি তা নয়, কিন্তু সেইগুলো অত বেশি সংক্রমিত ছিল না। করোনার সময় যেটা হলো সেটা নিউ টাইপের অফ করোনা, কোভিড-19টা খুব মারাত্মক হয়েছিল। এখন যেসব করোনাগুলো দেখা যাচ্ছে, এই তো করোনা ভাইরাসটা আমরা আগেও বলেছিলাম খুব বেশি মিউটেট করতে পারে। এই মিউটেট হতে 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 এই মিউটেশনের ফলে কি হয়, কোনো ভাইরাস খুব সিভিয়ার হয়ে যায়, কোনো ভাইরাস তার সিভিয়ারিটিটা লস্ট করে যায়। এই ক্ষেত্রে কিন্তু আমরা লাস্ট অফ অল যেসব ভাইরাসগুলো পেয়েছি সেগুলো কিন্তু এত সিভিয়ার ছিল না, কিন্তু এদের ক্ষেত্রে দেখা গেছিলো এদের সংক্রমণটা খুব দ্রুত হয়, সংক্রমণের স্প্রেডটা বেশি, কিন্তু সিভিয়ারিটিটা অত বেশি নয়। এখন এই যে ভেরিয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, JN.1 বলছেন, সেই JN.1 এবং তারও আরও কিছু সাব ইউনিট ভেরিয়েন্টও বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। এদের ক্ষেত্রেও এখন পর্যন্ত যা ইনফরমেশান এসছে তাতে এরা কিন্তু অত বেশি মারাত্মক আকার জেনারেল নিচ্ছে না কোমরবিড না থাকলে, কিন্তু এটা দ্রুত একজনের কাছ থেকে আরেকজনের সঙ্গে স্প্রেড করছে, এইটুকু ইনফরমেশান আমাদের কাছে আছে। আর একটা বিষয় যেটা যেমন স্কুল কলেজ বলি অফিসে দেখা যাচ্ছে, মানে হয়তো ওয়েদারের জন্য হতে পারে সর্দি কাশি, মানে একদম একজনের থেকে আরেকজনের ছড়িয়ে পড়া, এখানেও কি একটা ভয়ের কারণ রয়েছে বা সাবধানতার দরকার রয়েছে? শুনুন, সেটা করোনা হোক আর নাই হোক, যে কোনো সর্দি কাশি জ্বর কিন্তু সিভিয়ার ফর্ম যেতে পারে। আমরা এক সময় দেখেছি অ্যাডিনো ভাইরাস দিয়েও কিন্তু বাচ্চা অনেক সিভিয়ার ফর্মে গেছে। সুতরাং ইভেন কিছু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও খুব সিভিয়ার ফর্মে নিয়ে যায়। সুতরাং আমার এখানে বক্তব্য হচ্ছে যে সর্দি কাশি জ্বর হলে যে প্রিকশনগুলো আমি নিতে বলেছিলাম সেগুলো নেওয়া উচিত। প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া উচিত, রেস্ট করা উচিত, এবং সেখানে প্রচুর পরিমাণে ফ্লুইড নেওয়া উচিত, এবং যে প্রিকশনগুলো নিতে আমি বললাম আগে সেই প্রিকশনগুলো নেওয়া উচিত। দ্রুত ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেওয়া উচিত, কোনো ওয়ার্নিং সিগন্যাল আসছে কিনা সেগুলো খেয়াল করা উচিত। যদি কোনো ওয়ার্নিং সিগন্যাল আসে তাহলে দ্রুত তাদেরকে হসপিটালে ভর্তি করা উচিত, যাতে তাদের রিকভারিটা ভালো হয়। ওয়ার্নিং সিগন্যাল বলতে, যদি তার রেসপিরেটরি রেট বেড়ে যায়, যদি ইউরিন কম হতে থাকে, যদি দেখা যায় তাদের কোনো রকম শ্বাসকষ্ট হচ্ছে, যদি দেখা যায় বাচ্চা একদম খেতে পাচ্ছে না, যদি বাচ্চার মধ্যে কনভালশন দেখা যাচ্ছে, এই সব জিনিসগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাকে হসপিটালাইজ বাচ্চাকে করতে হবে। তবে এখন পর্যন্ত কোভিড-19 যে ভেরিয়েন্টটা এশিয়ান বিভিন্ন কান্ট্রিতে দেখা গেছে, তাদের মধ্যে এত বেশি সিভিয়ারিটি বা তাদের হসপিটালাইজেশন রেটটা খুব বেশি নয়। আর যাদের অলরেডি কোভিড হয়ে গেছে কোভিড ফেজের টাইমে, তাদের কি একটু বাড়তি সাবধানতার দরকার রয়েছে? হ্যাঁ, একটু বড় যারা, তাদের মধ্যে তো লাংটা তাদের তো অরিজিনাল জায়গায় কতটা ফিরেছে না ফিরেছে সেটা সম্বন্ধে তো আইডিয়া খুব একটা নেই, তবে বাড়তি সাবধানতা অলওয়েজ নেওয়া উচিত বলে আমার মনে হয়। একদমই। অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে। এই যে করোনার নতুন ভাইরাস বা নতুন ভ্যারিয়েন্ট JN.1 নিয়ে এত কথা হচ্ছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে চিন্তা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। তবে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জয়দেব রায় কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন, চিন্তার থেকেও বরং প্রয়োজন রয়েছে সাবধানতার, তাই সাবধান থাকুন, তাহলেই সুস্থ থাকবেন। ক্যামেরা রানার সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।